দূরদেশে বসবাসকারী বাংলাদেশিদের কথা বলছে বিবিসি নিউজ। তাদের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশার কথা সবার সামনে তুলে আনতে আমাদের আয়োজন দূরদেশে সুখ দুঃখ। বিদেশে মাটিতে বাংলাদেশের এই মানুষগুলো মূলত যাচ্ছেন কাজের সন্ধানে, আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করেন অনেকে। সেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে পাঠান হাসি, আর তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি হয় সমৃদ্ধ। অবশ্য দালালদের খপ্পরে পড়ে কেউ কেউ হন নিঃস্ব পর্যন্ত। অন্যদিকে অনেক বাংলাদেশি নিজ গুণে দেশের নাম করছেন উজ্জ্বল। আমরা সেই সব মানুষের সবার কথাই বলবো এই আয়োজনে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মজুমদার চুয়েল। বাংলাদেশ এখন নিরাপদ দেশ, অবশ্যই ভালো খবর। ইউরোপীয় ইউনিয়নের এমন ঘোষণায় আমরা যারা দেশে আছি তারা খুব উচ্ছ্বসিত বটে, কিন্তু নানাভাবে যেসব বাংলাদেশি ইইউভুক্ত ২৭টি দেশে বিভিন্ন সময়ে গেছেন এবং সেটা অবৈধভাবে, তারা পড়ছেন মহাবিপাকে। সংখ্যাটাও কম নয়, সঠিক পরিসংখ্যান না থাকলেও সেটা লাখেরও বেশি। তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। বসবাস এবং ফেরত পাঠানোর জন্য নিরাপদ আখ্যা দিয়ে ৬০টি দেশের তালিকা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি প্রকাশিত এ তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। তালিকায় থাকা অন্য দেশগুলো হলো কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া। এই দেশগুলোকে নিরাপদ ঘোষণা করায় এখন থেকে এসব দেশের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় পাওয়া কঠিন হবে। ইইউর অভিবাসন বিষয়ক বিশেষজ্ঞরা বলেন, আশ্রয়ের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য জটের মুখে পড়ছে অনেক সদস্য দেশ। তাই এমন ঘোষণায় আশ্রয়ের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে। এর আগে ২০১৫ সালে একই ধরনের তালিকা উত্থাপন করেছিল ইউরোপীয় কমিশন। যত দেশ থেকে অভিবাসীরা ইউরোপে পাড়ি দেয় তার মধ্যে সামনের দিকে রয়েছে বাংলাদেশ। ২০২৩-২৪ সালের সংখ্যার বিবেচনায় বাংলাদেশ ৬ নম্বর শীর্ষ দেশ, যেখান থেকে অ্যাসাইলাম বা আশ্রয় চাওয়া হয়। ইউভুক্ত দেশগুলোতে ২০২৪ সালে ৪৩,২৩৬ জন বাংলাদেশি আশ্রয়ের জন্য আবেদন করেছে। একই সময়ে ঝুলেছিল ৪৭,৭৭৮টি আবেদন। যদিও বাংলাদেশিদের আবেদন সফল হওয়ার হার বেশ কম। প্রস্তাবটি অনুমোদিত হলে দ্রুত সময়ের মধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে ভাগ্য বিড়ম্বিত বাংলাদেশিদেরকে। ফ্রান্স প্রশাসনের কাছে আমাদের আবেদন একটাই, যাতে আমাদেরকে একটু সুদৃষ্টিতে দেখে, আমাদের মানবিক দৃষ্টিতে দেখে আমাদের বিষয়টা একটু বিবেচনা করে। ফ্রান্স তথা ইউরোপীয় ইউনিয়ন এসব বৈধ কাগজপত্রহীন বাংলাদেশিকে ফেরত পাঠিয়ে দিলে রেমিটেন্স প্রবাহে পড়তে পারে বড় ধরনের প্রভাব। পেইসুখের তালিকায় তারা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। নিরাপদ দেশের তালিকাতে বাংলাদেশ অন্তর্ভুক্ত হওয়ার কারণে ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশিদের উপরে মারাত্মক প্রভাব পড়তে পারে। ডিবিসি নিউজ ডেস্ক। এই যে প্রতিবেদনটা দেখালাম সেটি নিয়ে আরও একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি আইনজীবী মোহাম্মদ আকাশ হেলাল। আমাদের সঙ্গে আছেন ইতালি প্রবাসী সাংবাদিক MK লিটন এবং আছেন স্পেনের মাদ্রিদের মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ভালিয়েন্তে বাংলা সভাপতি মোহাম্মদ ফজলে এলাহি। আপনাদের তিনজনকে স্বাগত জানাই আজকের এই আয়োজনে। শুরুটা একটু ফরাসি আইনজীবীকে দিয়ে শুরু করতে যাই। মোহাম্মদ আকাশ হেলাল, মানে শুনলেন তো প্রতিবেদনটা শুনলেন এবং আপনি অবশ্যই জানেন আমরা খুব শঙ্কাটা করছি যারা প্রবাসী বাংলাদেশি আছে এবং যারা অবৈধ, যারা বিভিন্নভাবে অ্যাজাইলাম সিকিং করেছেন, তারা সম্ভবত এই ঘোষণার পরে আর হয়তো সেখানে বৈধ হতে পারবেন না। সমস্যাটা কি হতে পারে একটু আপনার কাছে বিস্তারিত শুনি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ এবং সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি ফ্রান্সের একজন আসলে প্র্যাকটিস করা লয়ার এখানকার বার কাউন্সিলে। তো প্রথমেই আমি বলতে চাই যে এখানে অনেক আতঙ্কের নিউজ আসলে আমরা বলছি, কিন্তু জিনিসটা একটু যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যায় যে সেফ কান্ট্রি কিন্তু ইউরোপিয়ান কমিশন ঘোষণা দিয়েছে তালিকার কথা যেটি বললেন, কিন্তু এখনো কিন্তু ইউরোপিয়ান পার্লামেন্টে এই তালিকাটা পাশ করা হয় না। এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের ইউরোপিয়ান ইউনিয়নে যে সকল দেশ আছে সেই সকল দেশের কিন্তু নিজস্ব সেফ কান্ট্রি লিস্ট আছে। ফ্রান্সও কিন্তু আছে, যেখানে বিভিন্ন দেশ আছে। ২০১৫ সাল থেকে কিন্তু লিস্টটি মডিফাইও করা হয়েছে। তো এখানে এখনো কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের যে সকল দেশগুলো আছে সেখানে এই লিস্টে অ্যাড করা হয়নি। তো আপাতত আতঙ্কের কোনো দরকার নাই। বাট যদি কখনো এই লিস্টটি ইউরোপের বিভিন্ন দেশে অ্যাপ্লাই করা হয়, তাহলে যে জিনিসটা হয়ে থাকে সেটা হচ্ছে যে একেবারে কিন্তু
অ্যাজাইলাম অ্যাপ্লিকেশন বাদ দিয়ে দেওয়া হয় না এই সকল দেশের জন্য, কিন্তু একটি আলাদা বিশেষ প্রসেসে চলে যায়, যেটাকে আমরা দ্রুত প্রসেস বলি, যেখানে আসলে ফ্রান্সে আমরা যখন ওফপ্রাতে এখানকার সরকারি সংস্থাতে যখন অ্যাজাইলাম আবেদন করি, আমাদের 6 মাস সময় লাগে এটা স্টাডি করার জন্য। তখন সরকার ওই সকল দেশের জন্য মাত্র 15 দিনে সেটা স্টাডি করে, মানে তাদের উদ্দেশ্য থাকে দ্রুত স্টাডি করে, ফাইল বাই ফাইল স্টাডি করে, যাতে করে 15 দিনের মধ্যে এটা রিজেক্ট করে ওই ব্যক্তি, যে ব্যক্তি আসলে সেফ কান্ট্রি থেকে এসেছে সেই কান্ট্রি থেকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। সেটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। এর মানে এটা না যে যারাই আবেদন করবে তাদেরটাই রিজেক্ট করে দেওয়া হবে, বাট ইউরোপিয়ান ইউনিয়ন ভাবছে এই সকল দেশ আসলে আমাদের যে জেনেভা কনভেনশন আছে, যে জেনেভা কনভেনশনে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, যেরকম রাজনৈতিক, তারপরে জাতিগত সমস্যা যেগুলোর কারণে মানুষদেরকে পারসিকিউশন করা হয়, সেটা ধর্ম হতে পারে, আমি যেগুলো ক্রাইটেরিয়ার কথা বললাম, তো ওই ক্রাইটেরিয়াতে আসলে পুরোপুরি পড়ছে না। তো সেই ক্ষেত্রে ফাইল বাই ফাইল অ্যানালাইসিস করা হবে এবং দেখা হবে যে আসলেই এই সকল ব্যক্তিরা পারসিকিউটেড হচ্ছে কিনা, রাষ্ট্র তাদেরকে প্রোটেকশন দিতে পারছে কিনা। তো আপাতত আমি মনে করি আতঙ্ক হওয়ার কোনো দরকার নাই, বাট এর মানে এইটা যে এখন থেকে কিন্তু বাংলাদেশিদের যে সকল ফাইলগুলো আছে সেটা তার অন্য চোখে দেখবে, যেটা আমি আমার প্র্যাকটিসে আমি অলরেডি দেখছি যে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আছে সেটা কিন্তু তারা কাউন্ট করছে, এবং বিভিন্ন ফাইল কিন্তু খুব দ্রুত প্রসেসই অলরেডি রিজেক্ট করা হচ্ছে। যদিও ফ্রান্সে, আপনি ইউরোপে বললেন যে বাংলাদেশ 6 নাম্বার তালিকায় আছে, ফ্রান্সে কিন্তু আফগানিস্তানের পরেই কিন্তু বাংলাদেশ দ্বিতীয় তালিকায়, কিন্তু আবেদন করার ক্ষেত্রে দ্বিতীয় হলেও রিজেক্ট করার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ প্রায় প্রথমে লিস্টের দিকে আছে। তো এই জিনিসটা আসলে আমাদের দেখতে হবে। একদম পরিষ্কার। আমি একটু ইতালির প্রবাসী সাংবাদিক MK রহমান লিটন আপনার কাছে শুনি যে ইতালির অভিজ্ঞতাটা কি। ইতালিতে তো ধরেন আমাদের এখান থেকে যাওয়ার পরিমাণটাও বেশি, এবং ইতালিতে একটা বলা হয় যে ইতালিতে যদি কোনোভাবে আমি পৌঁছতে পারি তাহলে মোটামুটি ইতালি সরকার আমাকে বের করবে না, মানে যে কোনোভাবেই হোক তাকে একটা আশ্রয় দিবে বা প্রশ্রয় দিবে, যেটাই হোক না কেন। সেই ধারণাটা কি এখন আছে, মানে সেটা কি নাকি চেঞ্জ হয়ে যাবে এই যে এই আইনটা যদি আইন আকারে পরিণত হয়? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ যারা দেখছেন। আসলে আমি বেশি না বাড়িয়ে আমি ফ্রান্সের ভাই যেটা বললেন আমি তার সাথে মিলিয়ে একটা কথাই বলতে চাচ্ছি যে আসলে ফ্রান্সে যে ঘটনাটি ঘটছে ইটালিতেও সেম ঘটনাটি ঘটছে, যে প্রসেসটা আগে দীর্ঘ ছিল সেটা এখন অনেক সংক্ষিপ্ত হয়ে গেছে এবং খুব ফাস্ট এই কাজগুলো করছে। আর আতঙ্ক ছড়ানো হচ্ছে বিষয়টা এরকম না, এখনো সেই পর্যায়ে আসেনি। তবে একটা কথা মনে রাখবেন যে যে বিষয়গুলো এখন ঘটছে, যে প্রতিটা এটা এই যে তাড়াতাড়ি যে প্রসেসগুলো হচ্ছে এবং যেটা নিরাপদ দেশ হিসাবে যে কারণটা, এটা হলো যে অবৈধ অনুপ্রবেশকে বা অনিয়মিত অনুপ্রবেশকে ঠেকানোর জন্যই আসলে মূল উদ্দেশ্য। যেমন ইতালিতে এখন বর্তমানে যারা সরকার প্রধান আছেন ডানপন্থী, আপনারা সবাই জানেন যে কট্টর ডানপন্থী হিসাবে বলা হয়, তাদের একটা রাজনৈতিক একটা প্রতিশ্রুতি ছিল যে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে এটা আমরা গভীরভাবে দেখব যে এই অবৈধ অনুপ্রবেশকে ঠেকানোর জন্য আমরা যে যে প্রসেসগুলো করা দরকার আমরা সেগুলোই আগাবো এবং সেদিকে আগাচ্ছে। তবে একটা কথা মনে রাখবেন যে যারা মূলত ইতালিতে আসে, মোস্ট অফ দ্যাম ইউরোপে যারা আসে সবার মানে ফার্স্ট এন্ট্রি থাকে মোস্ট অফ দ্যাম, সবার না, যে আমি ইতালিতে যাব, এবং সেটা অবৈধ পন্থাটাই হয়ে থাকে। যদিও বৈধ পন্থা খোলা আছে, সেখানে নানান জটিলতা আছে, দালালদের দৌরাত্ম আছে, যার কারণে অনেকে এটাকেও বেছে নেয়। তো সব দুটোর মধ্যেই কিন্তু দালালের দৌরাত্ম আছে। আর যখন তারা ইতালিতে অনুপ্রবেশ করে আপনারা জেনে থাকবেন যে অলমোস্ট সবারই ঘটনাগুলি খুব কমন ঘটনা থাকে। কি ঘটনাগুলো? যে আমি দেশে ধরেন যে আওয়ামী লীগ সরকার আছে, এখন বলে যে আমি বিএনপি করতাম বা জামাত করতাম, আবার যখন বিএনপি থাকে তখন আমি আওয়ামী লীগ করতাম, মানে সবার ঘটনাগুলো না একই ধরনের স্টোরি। তো যার কারণে হয় কি, এদের বছরের পর বছর স্টাডি করার পর যে ইয়েটা সামনে এসছে যে এটা কি করে হয়, সবার ঘটনা একই ধরনের, যে আমি এলাকায় বসবাস করতাম, চেয়ারম্যানের মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, তারা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো তারা এখন না স্টাডি করে অলরেডি অভিজ্ঞ হয়ে গেছে, যে যত কিছুই বলি
সবার স্টোরি তো একই ধরনের, এটা তো হতে পারে না। এক একজনের ধরনের, মানে অনেকটা ওই এক যে একজনের ভিন্ন। বাঘ আসার গল্পের মতো, বাঘ আসে কিন্তু যখন বাঘ আসে তখন আর কাউকে পাওয়া যায় না, রাইট? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এই যে ঘটনাগুলো হচ্ছে, এই কারণে আসলে এরাও মানে পুরো ইউরোপীয় ইউনিয়ন ধাপে ধাপে নেড়ে চেড়ে উঠছে, এবং তাদেরকে তারা এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং বিগত 4-5 বছর ধরে যে নতুন একটা স্টোরি এসছে, সেটা হলো যে ধরেন যে রোমানিয়া, সার্বিয়া বা বুলগেরিয়া বা ক্রোয়েশিয়া, এইসব দেশে এসেও বাংলাদেশিরা বৈধভাবে এসে তারপরে ধরেন যে আপনার হয়তো আত্মীয় স্বজন তাদের ইতালি থাকে বা ভাই বা যে কেউ থাকে, তারা না ওই ধৈর্যটা আর ধরছে না যে আমি যে এখানে থেকে একটা ভালো কিছু করতে পারি একটু আমার মেধা শ্রমকে খরচ করে, সেটা না করে কি করছে তারা, ধরেন যে এসছে যত তাড়াতাড়ি পারি আমি ইতালি চলে যাই, আমি ইতালি গিয়েই লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। বাস্তবতা কিন্তু সেটা না। এটা একটা নতুন স্টোরি হয়েছে এবং এটা নিয়ে একটা নতুন জটিলতার সৃষ্টি হয়েছে। আমি সেই জায়গাটা আবার আসবো আপনার কাছে। এলাহি মোহাম্মদ স্পেন থেকে যোগ দিয়েছেন, আপনি মানবাধিকার সংগঠন করেন এবং সেটি ভালিয়েন্তে বাংলা। তো মানবাধিকারের প্রসঙ্গটা আমি পরে আসি, একটু অভিজ্ঞতাটা শুনি। স্পেনটাও এক ধরনের আকর্ষণীয় জায়গা, কারণ স্পেনেও আসলে লিভিং থেকে শুরু করে সব কিছু অনেক সহজে পাওয়া যায় বলে আমাদের ধারণা বা বাংলাদেশিদের ধারণা। ঘটনাটা কি সেরকম? আসসালামু আলাইকুম ভাই, ধন্যবাদ ডিবিসি টেলিভিশনকে। আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা আসছেন, এটা আসলে আপনাদেরকে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমাদের এখানে হেলাল ভাই এবং লিটন ভাই যে কথাগুলো বললেন তার সাথে আমি কিছু যোগ করতে চাই। আসলে বর্তমান পরিস্থিতি এরকমই দাঁড়িয়েছে, কারণ আসলে এখনো ইউরোপিয়ান পার্লামেন্ট কোনো নিয়ম করে নাই, আইন করে নাই, মানে আইনটা পাস করে নাই। কিন্তু আপনারা জানেন যে ইউরোপিয়ান পার্লামেন্টে মানে উগ্র ডানপন্থী যারা সরকার, তারা কিন্তু বর্তমান সরকারে আছেন। এই জন্য বিভিন্ন আইনগুলো এই পাশ হইতে মানে খুব তাড়াতাড়ি সম্ভাবনা থাকে, কিন্তু ওইখানেও বামপন্থী দলগুলো আছে, ওরা চায় না যে এই আইনটা পাশ হোক। এবং এটা গত বছর থেকেই শুরু হয়েছে আন্দোলন। ভোটের মধ্যে মানে হয়েছে, ড্র হয়েছে, 11 ভোট ড্র হয়েছে। তো এখনো পর্যন্ত এটা আইনটা নিয়ে কথাবার্তা চলছে, কিন্তু ভোটাভুটি এখন ইউরোপিয়ান পার্লামেন্টে হয় নাই। তবে যে কথাগুলো রিটন ভাই বলছেন, আমাদের আসলে স্পেনে কিছু সুযোগ সুবিধা আছে, কিন্তু সুযোগ সুবিধা থাকার পরও আমরা দেখা গেছে যে এই যে একই রকম যে হিস্টোরি, মানে ওই দেশে যেমন বিএমপি করলে সেখানে আওয়ামী লীগের কেস, মানে ওই যে আওয়ামী লীগ করলে বিএমপির কেস, বিএমপি করলে আওয়ামী লীগের কেস, এগুলো প্রতিনিয়ত চলছে। কিন্তু এখন স্পেনে নতুন একটা আইন চেঞ্জ করছে, গত থেকে এই নভেম্বরে পাশ হয়েছে, যেটা আগে ছিল 3 বছর থাকলে স্পেনে বৈধভাবে থাকলে এখানে কাগজ দেওয়া হইতো আর কি, তো ওটা এখন করছে 2 বছর। এই কথা শোনার পরে ইউরোপের যেখান থেকে অবৈধ প্রবাসী ভাইরা ছিলেন, যে স্পেনের স্বপ্নের হরিণ পাওয়া যাচ্ছে, কারণ এই পর্তুগাল থেকে ইকোনমিক্স একটু ভালো স্পেনের, তো সেই ক্ষেত্রে পর্তুগাল থেকে বিভিন্ন যে পোল্যান্ড, ক্রোয়েশিয়া, সার্বিয়া, হচ্ছে সব জায়গা থেকে, মাল্টা, সব জায়গা থেকে এখন স্পেনে গত 7 মাসে প্রায় 12,000 লোক ঢুকছে আপনার অবৈধভাবে। এই লোকগুলো ঢুকাতে এখন দেখা গেছে এখানে থাকার ব্যাপারে, কাজের ব্যাপারে, এগুলো বিভিন্ন সমস্যার সম্মুখীন অবৈধ প্রবাসীরা হচ্ছে। কারণ আগে এই জিনিসটা এরকম ছিল না। আগে দেখা গেছে কি আপনার 250 ইউরোতে একটা ছেলে থাকা খাওয়া খরচ হয়ে যেত, এখন 250 ইউরো কিন্তু আর হয় না। এখন মিনিমাম 500-550 চলে যাচ্ছে থাকা খাওয়া খরচ, কারণ ঘর ভাড়াই পাওয়া যাচ্ছে না, এখন ঘরই নাই। মানে আপনি যেখানে হলো এক ঘরে 19 জন লোক থাকে। আসলে প্রবাস জীবনটা অনেক কঠিন, বাস্তবতাও কিন্তু অনেক কঠিন। আমরা কিন্তু খেয়াল করি যে প্রবাসে আসলে টাকা উড়ে, কি না, অনেক কষ্ট করে মানুষ টাকা পয়সা কামায়। এখন এখানে থাকার জন্য, বাঁচার জন্য অনেকে 30 লাখ, 25 লাখ, 26 লাখ, 14 লাখ, 20 লাখ খরচ করে আসতেছে। আইসে দেখে অন্ধকার, একই আসলাম ইউরোপে, একই আসলাম স্পেনে। এই সমস্যা, যেহেতু আমি একটা ওই যে আপনি বললেন আমি একটা সংগঠনের সভাপতি এখানে, আমরা এখানে এই জিনিসটা আপনারা দেখতে পারেন আমাদের ভালিয়েন্তে বাংলার পেজে, আমাদের ওয়েবসাইট আছে, দেখতে পারেন যে আমরা এই সমস্ত ব্যাপারে আমরা আন্দোলন করি, যারা বৈধ এবং অবৈধ সবার জন্য আমরা এখানে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশ কমিউনিটি, এই সমস্ত কাজে আমাদের বাংলাদেশ কমিউনিটি নিরুপায়, ওরা চুপ থাকে। কারণ আমাদের বাংলাদেশ কমিউনিটিটা হচ্ছে মূলত আমরা চাই চেয়ার, আমরা চাই হচ্ছে ফোকাস, দেশে ফোকাস তৈরি করতে হবে, আমি অমুক আমি তমুক। কিন্তু যে সাধারণ পাবলিক যে কাজ করা এবং সাধারণ পাবলিকের যে চিন্তা চেতনা গুলো জাগিয়ে তোলা,
আর এই দেশের সাথে কম্বাইন ভাবে কাজ করা, তাহলে কিন্তু আমরা অনেক দূর আগাইতে পারতাম। জি একদম, আমি এই জায়গাটা নিয়ে ফোকাস করবো অবশ্যই। এইসব সামাজিক সংগঠনগুলো আসলে কেন হয়, সেখানে কি জন্য হয়, আপনি খুব ভালোভাবে বললেন যে এখানে ফোকাস হওয়া এবং এখানে বিভিন্ন দলের কাছে কাছাকাছি আসার চেষ্টা, সেটাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হয়। এলাহি মাহমুদের কাছে আসবো আমি একটু। আকাশ হেলার যে কথাগুলো শুনলেন, ওই যে একই গল্প যে আমি আওয়ামী লীগ করতাম এখন থাকতে পারছি না, আগে বলতো আমি বিএনপি করতাম থাকতে পারছি না, এখন আবার ওই যে সংখ্যালঘুর একটা বিষয় আছে, অনেকেই এই দাবিটা করে। এমনও ঘটনা আছে আমাদের কাছে আছে যে নিজেরা নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে সেই ছবিটা জমা দিচ্ছে, দিয়ে বলছে যে আমি কিভাবে যাব। তো এই গল্পগুলো যদি এখন ধরা পড়ে যাচ্ছে তখন তো মুশকিল। আসলে দেশেরও তো বাণিজ্য থাকে না, আপনি তো সরাসরি কাজ করেন, আপনি কিভাবে দেখেন এটাকে? আমি একটু আপনার কাছে আসবো, আমি একটু আকাশ হেলালের কাছে আসি, ঘুরে আসি, তারপরে এলাহি মাহমুদের কাছে আসবো। আপনাকে তখন এটা সুন্দর একটি প্রশ্ন। আসলে আমি আমার একজন ইন্টার্নি আছে যে আমার সাথে কাজ করে, সে বাংলাদেশি আসলে। সে আমাকে বলেছিল যে সে একটা ইন্টার্নি করতে গিয়েছে, এখানকার যে অফিস আসলে এই প্রসেসগুলো দেখে থাকে, তারাই কিন্তু তাদের বিভিন্ন অফিসাররাই কিন্তু বলছে যে আসলে আমরা তো বাংলাদেশিদের কথা আর বিশ্বাস করি না। কারণ শুধু আপনি যে কথাগুলো বললেন এর সাথে কিন্তু ফেক ডকুমেন্ট, বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন রায় কিন্তু অনেকেই বানিয়ে আনে, কারণ আপনি জানেন যে ঘুষ দিলেই কিন্তু রায় খুব সহজে তৈরি করা হয়। তো এটা কিন্তু আসলে এখানকার এখানকার ন্যাশনাল কোর্ট কিন্তু ভালো মতোই জানে যে এরকম ফেক ঘটনা তৈরি করা হয়। এবং এই যে আমরা যে সংগঠনের কথা বলছি, অনেক আগে থেকে কিন্তু আমাদের বাবা তারপরে দাদারা যখন ফ্রান্সে এসেছে, তারাও কিন্তু বিভিন্ন দালালদেরকে টাকা দিয়ে স্টোরি বানাতো। এই স্টোরি বানানোর গল্প কিন্তু আমরা, এগুলো আছে, কিন্তু এছাড়া সত্য ঘটনাও আছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এখন যে সত্য ঘটনা, এই যে মিথ্যা ঘটনাগুলো, কারণ সত্য ঘটনাগুলো কিন্তু ধামাচাপা হয়ে যাচ্ছে, কারণ মিথ্যার পরিমাণটা বেশি, সেটাই সংকটটা বেশি। এখন অবৈধভাবে আমরা যাচ্ছি, এই লোভটা তো বড় কথা, লোভের কারণে যাচ্ছে যে ওই যে আপনারা সবাই বলছেন যে গেলেই টাকা পয়সার মালিক হয়ে যাওয়া যাবে, এরকম একটা অনেক ধরনের লোভ আমাদের মধ্যে কাজ করে। কিন্তু এদেরকে একটু সচেতন করা যায় কি করে? আর এখন যে সমস্যা তৈরি হচ্ছে সেটি যদি আদৌ পাশ হয়ে যায়, সেটি কিন্তু একটা মহা সংকটের মধ্যে ফেলে দেবে সবাইকে, এখন যারা আছেন। আমি একটা ছোট বিরতি নিয়ে ফিরে এসে আপনাদের সঙ্গে আবার আলোচনায় যুক্ত হচ্ছি। দর্শক, দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরও একবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নের যে ঘোষণা, সেটির জন্য বাংলাদেশিদের যেসব শঙ্কা তৈরি হয়েছে সেগুলো একটা ছোট্ট চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রথমত, যত দেশ থেকে অভিবাসীরা ইউরোপ পাড়ি দিচ্ছেন তাদের মধ্যে সামনের দিকে রয়েছে বাংলাদেশ। 2023-24 সালে সংখ্যার বিবেচনায় বাংলাদেশ 6 নম্বর শীর্ষ দেশ, সেখান থেকে অ্যাজাইলাম এবং আশ্রয় চাওয়া হয়। দ্বিতীয় যে কারণটির কথা আমরা উল্লেখ করি, ইইউভুক্ত দেশগুলোতে 2024 সালে 43,236 জন বাংলাদেশি আশ্রয়ের জন্য আবেদন করেছে। একই সময়ে ঝুলে ছিল 47,778টি আবেদন, যদিও বাংলাদেশিদের আবেদন সফল হওয়ার হার সবচেয়ে কম, যেটি একটু আগেও আপনাদেরকে জানালেন আমাদের অতিথিরা। তারপরে নিরাপদ হিসেবে চিহ্নিত করায় বাংলাদেশের নাগরিকদের ইউরোপে গিয়ে আশ্রয় প্রার্থনা করা কঠিন হয়ে যাবে, কারণ তারা এখন মনে করবে বাংলাদেশের সহিংসতা বা এমন কোনো ঘটনা নেই। চতুর্থ যে কারণটি আমরা উল্লেখ করতে চাই সেটি হচ্ছে, ইউরোপে অনেক বাংলাদেশি যারা হয়তো কাজের জন্য যাচ্ছেন বা সমুদ্রপথ পাড়িয়ে দিয়েছেন, সেখানে গিয়ে তারা বলছেন নিজ দেশে নিরাপদ নন। ইউরোপ মনে করে এই কারণগুলো সঠিক নয়, যেসব কারণে তারা 90 থেকে 95% খারিজ করে দিচ্ছে। আর পঞ্চম এবং সবশেষ, আগে যেসব আবেদনের প্রক্রিয়াগত দিক পার করে নিষ্পত্তি হতে যে সময় লাগতো, সে সময়টা আশ্রয় প্রার্থনার দেশ থেকে কাজ করা যেত। এখন এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তেমন বেশি সময় ধরে তারা থাকতে পারবেন না। এই বিষয়গুলো যেগুলো বললাম সেগুলো নিয়ে আরও একটু কথা বলবো, আমাদের অতিথিদের সঙ্গে আমরা আলোচনা করব। যেটা আমরা প্রথম পর্বে আপনাদেরকে বলেছি, আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি আইনজীবী মোহাম্মদ আকাশ হেলাল, আছেন ইতালি প্রবাসী সাংবাদিক এম কে রহমান লিটন, এবং আছেন স্পেনের মাদ্রিদের মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহি। তিনজনকে আবারও স্বাগত। ওই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, সেটা একটা নির্যাস দিলাম আমরা দর্শকদের জন্য, যে কি করলে কি করা যাবে, কি করলে না করলে ভালো হয়। রহমান লিটন, এই যে অবস্থাটা এখন, অবৈধভাবে যারা গেছেন, নতুন যারা যাবেন, তারা হয়তো একটা ঠিক আছে এখন ভয় পাবেন বা সিদ্ধান্ত নেবেন যাবেন কি, যারা গেছেন তাদের আসলে আলটিমেটলি কি হবে? কারণ ওই যে আপনারা উল্লেখ করেছেন
কেউ কেউ 24 লাখ 25 লাখ টাকা, 12 লাখ 15 লাখ টাকা দিয়ে সমুদ্র পাড়ি দিয়ে হয়তো গেছেন। তারা যদি এখন ফিরে আসতে হয়, ওদের তো সব শেষ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি মানে যারা গেছেন বা যারা আসবেন সকলের জন্য একটা বিষয় আমি বলি যে এটা যদি ধরেন যে ইউরোপীয় পার্লামেন্টে নিষিদ্ধ হয়ে যায়, একদম নিষিদ্ধ হয়ে গেল, তারপরেও যেহেতু ইউরোপের দেশগুলো মানবিক দেশ এবং মানবতার দৃষ্টিতে এরা সবকিছুই দেখে, এদের মানবতা অনেক অনেক বেশি, সুতরাং কিছু ক্যাটাগরি আপনার থেকেই যাবে। এটা যদি বন্ধও হয়ে যায়, ধরেন একদম নিষিদ্ধ হয়ে গেল, যেমন ধরেন যে আপনার সংখ্যালঘুর যে বিষয়টা, যারা ধরেন বাংলাদেশে যদি নির্যাতিত হয়ে থাকে অন্য ধর্মের সংখ্যালঘু, তারপরে হচ্ছে ধরেন যে বাংলাদেশে আপনি জানেন যে যারা সমকামী, তাদের জন্য আসলে বাংলাদেশে কোনো জায়গা নেই, আইনে একদম নিরাপত্তা নেই। এক্স্যাক্টলি। তো তারা যদি আসে এবং সেটা যদি প্রুফ হয় যে আসলে সেই এই টাইপের এলজিবিটি যারা যেটা বলি আর কি আমরা, এক্স্যাক্টলি, তাহলে তাদের কেউ কোনো নাই, এবং আসলেই যদি সে রাজনীতি করে থাকে, সেটা যদি কোনো এভিডেন্স থাকে যে আসলেই সে নির্যাতিত, এই ধরনের যে মানবিক যে বিষয়গুলো, এগুলো যদি থাকে, তাহলে নিষিদ্ধ হওয়ার পরেও এগুলো মানবিক দৃষ্টিতেই দেখবেন। তবে আগে যেটা লং টার্ম এগুলো নিয়ে মানে স্টাডি করতো, সেটা সংক্ষিপ্ত হয়ে যাবে এবং ইনফ্যাক্ট এখনো হচ্ছে। সো যারা আছেন বা যারা আসবেন, তাদের জন্য যে বিশেষ কোনো সুবিধা থাকবে, আগের মতো একটু মানে অনেকদিন থাকতে পারবে করবে, এটা হয়তোবা থাকবে না। যে এই বিষয়টা নিয়ে আরেকটু পরিষ্কার করতে পারবেন মোহাম্মদ আকাশ হেলাল, যে কথাগুলো জনাব লিটন বললেন, এম কে রহমান লিটন, সেই জায়গাটা মানে হয়তো অনুমতি পাওয়া যাবে, কিন্তু সময়টা নিশ্চয়ই বেশি লাগবে। কি বলেন আইনজীবী হিসেবে? আচ্ছা, সময়টার ক্ষেত্রে ফ্রান্সে একটা ভিন্ন আইন আছে, সেটা হচ্ছে যে এলাহি ভাই যেটি বললেন যে যারা সংখ্যালঘু, তারপরে আরেকটা জিনিস আমি অ্যাড করবো এলজিবিটি এবং সংখ্যালঘুদের সাথে, সেটা হচ্ছে মহিলাদের কেস। কারণ আমরা বলতে পারি যে বাংলাদেশে মহিলাদেরকে একটু অন্য চোখে দেখা হয়, তারা একটা সোশ্যাল গ্রুপে বিলং করে, এবং আমার প্রচুর কেস আছে যে মহিলারা বাংলাদেশে নির্যাতিত হচ্ছে, এবং আপনারা জানেন যে মহিলা কমিশন নিয়ে যেই আলোচনা, যে ঘটনা ঘটছে এখন, প্রমাণ করে যে বাংলাদেশে আসলে মহিলারা নির্যাতিত। তো তাদের কেস কিন্তু ফ্রান্সে দ্রুত প্রসেসে দেখে না, তাদের জন্য আলাদা আসলে প্রসেস তৈরি করা আছে, যে যখনই আমরা আশ্রয় আবেদন করব, যদি তার ওই সকল গ্রুপ থেকে আসে, সোশ্যাল গ্রুপ, তারপরে সংখ্যালঘু, তাদের ক্ষেত্রে কিন্তু নর্মাল প্রসেসই ফ্রান্সে আপাতত স্টাডি করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা আমি দেখছি না। বাট রাজনৈতিক যে সকল কেস আছে, আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল থেকে যারা আসছে, তাদের ক্ষেত্রে কিন্তু দ্রুত প্রসেসেই যাবে। ওকে, একদম পরিষ্কার। মোহাম্মদ ফজলে এলাহির কাছে যাব, স্পেন থেকে যোগ দিয়েছেন। আপনি যেহেতু মানবাধিকার সংগঠন করেন, সেই জায়গাটা মানবাধিকার বিষয়টাই বেশি সামনে রাখবেন। কিন্তু আপনি একটা কথা বলেছেন না, বৈধ অবৈধ। প্রথম কথা হচ্ছে অবৈধভাবে আমি যাবই বা কেন? সেই সচেতনতা তো বাংলাদেশ থেকে যাওয়ার আগেই চিন্তা করা উচিত। আর ইউরোপে সম্ভবত এরকম একটা নিয়ম আছে যে আপনি যেই দেশের ভিসা নিয়ে, মানে যদিও এটা সেনজেন ভিসা, বাট যে দেশের হয়ে করেছেন সেই দেশেই আপনাকে থাকতে হবে, সেটি তো জানার কথা, তাই না? ভাই আপনাকে ধন্যবাদ, আপনাকে আমাকে আবার দেওয়ার জন্য। আমাদের স্পেনে নতুন একটা যে বললাম আইন হয়েছে, গত নভেম্বরে পাস হয়েছে। এখানে স্পষ্ট করে বলা হয়েছে যারা এখানে অ্যাজাইলাম নিবেন আর কি, তাদের ওই মানে রাজনৈতিক আশ্রয়, তাদের ওই জিনিসটা কাউন্ট হবে না আর কি। এখানে নতুন যেটা হচ্ছে, আগে ছিল 3 বছর, এখন হচ্ছে 2 বছর। যারা 2 বছর স্পেনে থাকবে, আপনার সমস্ত ডকুমেন্ট দেখাতে পারবে যে এখানে সে 2 বছর পার্মানেন্ট ভাবে আছে। তার মানে আমি যদি ইতালিতে ঢুকি, ইতালির এমবাসিতে ভিসা করে, তারপর আমি যদি স্পেনে ঢুকি, তাহলে আমি 2 বছর থাকলে সম্ভব বৈধতার জন্য? 2 বছর থাকলে সম্ভব, কিন্তু আপনি যদি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন স্পেনে, তাহলে ওই ডেটটা আপনার কাউন্ট হবে না আর কি। তবে এই ব্যাপারে আমাদের স্পেনে বিভিন্ন সংগঠন, এনজিও গুলো আমরা আপিল করা হয়েছে সরকারের কাছে। এটা যে কোনো মুহূর্তে 18 তারিখ, মের 18 তারিখ, আপনারা জানেন মে মাসে 20 তারিখ হইতে নতুন আইন চালু হবে স্পেনে, এবং এই আইনে অনেক, প্রায় আমি আশা করি প্রায় 30 থেকে 30,000 বাঙালি ইনশাল্লাহ, 30,000 18,000 বাঙালি ইনশাল্লাহ লিগে হওয়ার সম্ভাবনা বেশি আছে এই 2 বছরের আইনে। তো এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যারা
আপনার রাজনৈতিক আশ্রয় নিয়েছে তাদেরকে মিনিমাম 6+2 মান্থ মানে 8 মাস আপনাকে অপেক্ষা করতে হবে নেগেটিভ হওয়ার মানে নেগেটিভ হওয়ার পরে, মানে তার রাজনৈতিক আশ্রয়টা যদি নেগেটিভ হয় তাহলে সে 8 মাস পরে সে কাগজ জমা দিতে পারবে এখানে এই নিয়মটা হওয়াতে এখন বিশাল সমস্যার মধ্যে বাংলাদেশিদের পড়ে গেছে। অনেকেই আমরা ভাষাগত সমস্যা, এখানে আমরা অনেকভাবে টাকা পয়সা খরচ করি বিভিন্ন উকিলের কাছে, এরা আসলে সঠিক ইনফরমেশনটা পাচ্ছে না আসলে। কারণ ওই যে চিলে কান নিয়ে গেছে, এই গত 8 মাসে আমি আপনাদের বললাম 12,000 বাংলাদেশি ঢুকছে। ওই যে আপনি বলেন লিগেল ওয়েতে ডেনমার্কে, পোল্যান্ডে আসছেন, আপনি স্টুডেন্ট ভিসা আসছেন, কাপল ভিসা আসছে, আইসে দেখেন ওদেরও সমস্যার মধ্যে পড়ে গেছে, ওনারাও এখন এখানে আমাদের স্পেনে ঢুকছেন এবং বিভিন্ন সমস্যার মধ্যে তারা পারিবারিক সমস্যার মধ্যে তারা বসবাস করছেন। কারণ এখানে এখন বাসা পাওয়াটা রাফ এন্ড টাফ। এরপরে অনেক ফ্যামিলি বাচ্চা হয়েছেন এখানে আসা পরে, কারণ ইউরোপে বাচ্চা হওয়া মানে অনেক টাকার খরচের ব্যাপার। আল্লাহর আশ্বাস রহমতে আপনাদের দোয়াতে আমরা চেষ্টা করতে পারছি এখানে ফ্রিলি ভাবে অন্তত বাচ্চা হওয়ার ব্যবস্থা করতে পারছি, আমাদের সংগঠনের চেষ্টা করছে। কারণ এগুলো আমরা এখানে বিভিন্ন হসপিটালে আমাদের একটা ভালো সম্পর্ক আছে এবং এই দেশের স্পেনের রাজনৈতিক দলগুলোর সাথে একটা ভালো সম্পর্ক আছে। আমি সবসময় আমাদের অ্যাসোসিয়েশন ভালিয়েন্তে বাংলা এদেশের সংগঠনের সাথে আমরা কাজ করি এবং এদেশের সরকারের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক আছে। যারা প্রগ্রেসিভ মানে সরকার যাকে বলে ইস্কিয়াররা, এই ধরনের সরকারের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক থাকাতে আমরা তাড়াতাড়ি খবরগুলো পাওয়া যায় কোথায় কি হবে না হবে। এই জিনিসগুলো আমাদের এখানে আমরা কাজ করি। কিন্তু আসলে কি এখন এই মুহূর্তে আপনাকে বলতে পারবো যে আমাদের বাংলাদেশের যে সমস্যা, মানে আওয়ামী লীগের অনেক ছাত্ররা তারা এখানে উপস্থিত হয়েছেন স্পেনে, এটা বলে শেষ করা যাবে না। বেনাজুরের মতন লোক ওইখানে এসে আপনি আশ্রয় নিয়েছেন। এই ধরনের লোকগুলো আমাদের এখানে স্পেনে এখন থাকতেছেন এবং এরা এখানে কালো টাকা পাহাড় দিয়ে এরা মনে করেন বাড়ি, গাড়ি, হোটেল এগুলো সব মানে ক্রয় করে আছে প্রায়। এখানে যদি এগুলো আমরা চিন্তা করি যে এই সমস্ত লোকেরা এসে বলতেছে আমরা রাজনৈতিক সমস্যার মধ্যে, ওই যে বিএনপি আওয়ামী লীগের মধ্যে একটা যে সমস্যা, এই সমস্যাগুলো এখানে এসে বিরাজ করতেছে আপনি ইউরোপের দেশগুলোতে। এগুলো আসলে সরকারকে খতিয়ে দেখা দরকার, কারণ আমাদের সরকার এই জন্যই বসে বাংলাদেশ নিরাপদ। কারণ আসলে তো যারা এখানে আসছেন সব টাকা দিয়ে আসছেন, 40, 35, 30 যে যেমনি পারছে টাকা খরচ করে আসতেছে। কিন্তু এই 25 লাখ টাকা একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে তোলা এখন রাফ এন্ড টাফ। কারণ এখন এখানে স্পেনে কোনো কাজ নাই, অনেকে মানে মাথায় সমস্যা, কারণ রোমানিয়া থেকে পর্যন্ত আসছে, ওরা কাজ ছুঁয়ে স্পেনে ঢুকছে। ওই যে কিছু ইউটিউবার আছে, ওরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও ভাইরাল করে, স্পেনে আসবেন সোনার হরিণ, কাগজে যাবে, তাড়াতাড়ি আসুন। এই সমস্ত কাজ করে বাংলাদেশ থেকে এবং বিভিন্ন ইউরোপ থেকে এই লোকগুলো আসাতে এখন অনেক সমস্যার সম্মুখীন প্রতিনিয়ত পড়তেছে। একটা ঘরের অ্যাড্রেস মানে ঘরের ঠিকানা কিনতে গেলে বাংলাদেশের টাকায় প্রায় এখন 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হচ্ছে। 1.5 মাস পরে ওই ঘরের অ্যাড্রেস, ওই ঘরের মালিক তাকে মুছে দিচ্ছে। এই সমস্ত প্রতিনিয়ত বাংলাদেশি আমাদের এই অবৈধ ভাইয়েরা, তার মানে ওই যে চিলে কান নিয়ে যাওয়ার পিছনে, মানে চিলের পিছনে দৌড়ানো যাবে না, আগে কানটা ধরতে হবে, কানটা ধরে দেখতে হবে কানটা আছে কিনা। হ্যাঁ, একদম মানে মানুষ বললো আর দৌড় দিলেই হবে না। আমি এই জায়গাটা একটা বিরতি নিতে হবে, বিরতি নিয়ে এসে ফিরে এসে আবারও আলোচনা করব আপনাদের সঙ্গে। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছি আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরও একবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ আকাশ হেলাল, MK রহমান লিটন এবং মোহাম্মদ ফজলে এলাহি। তিনজনকে আবারও স্বাগত আজকে আমাদের এই দূরদেশে সুখ দুঃখ আয়োজনে। মোহাম্মদ হেলাল, এলাহি মোহাম্মদ যে কথাগুলো বললেন সেটি মানে স্পেনে তো আছে, কিন্তু ফ্রান্সে আমরা বহু আগে থেকেই জানি অ্যাজাইলাম সিকার, মানে এখনকার কথাটা বল, 5ই অগাস্টের পরের আগে অনেক অ্যাজাইলাম সিকার ছিল, অনেকে পেয়েছেও। মানে এই জন্য ফ্রান্সের প্রতি একটা আলাদা আকর্ষণও আছে। তো ফ্রান্সে ওই যে বারবার যেটা বলি যে অনেক সংগঠন তো অনেক আছে, এই মানে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন থেকে শুরু করে সামাজিক সংগঠন অনেক কিছু, কিন্তু বাঙালিদের জন্য, বাংলাদেশিদের জন্য কি আরো আদৌ তারা কিছু কাজ করে? ফ্রান্সে প্রচুর সংগঠন আছে এবং ব্যাঙের ছাতার মতো কিন্তু আমরা দেখছি যে নতুন নতুন সংগঠন তৈরি হচ্ছে। বাংলাদেশিদের জন্য যে করে না তা না, অবশ্যই ভালো সংগঠন আছে, হাতে গোনা 2-1 জন আছে। কিন্তু আমি মনে করি, এবং আমরা লয়াররা এটা নিয়ে অনেক ক্রিটিসাইজও করছি, যে অনেক অবৈধ সংগঠন আছে যাদের কাজ হচ্ছে যে আমরা বাংলাদেশে বলি না হাতুড়ে ডাক্তার, তো তারা হাতুড়ে লয়ারের মতো কাজ করছে। তারা কিন্তু অবৈধভাবে মানুষদেরকে লিগ্যাল সার্ভিস দিচ্ছে, অথচ কিন্তু ফ্রান্সের আইন অনুযায়ী কিন্তু তাদের এই রাইটটা নাই।
তো আনফরচুনেটলি এটাতে কিন্তু অনেকেই বিপদে পড়ছে। আমি যেটা বললাম যে কেস বিক্রি করা, তারপর হচ্ছে ভুল তথ্য দেওয়াতে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে সঠিক যে ইনফরমেশনগুলো পাচ্ছে না। আমি আরেকটা উদাহরণ দিই, এটাতে আপনি বুঝতে পারবেন যে ফ্রান্সে কিন্তু, যেহেতু এটি একটি মানব অধিকারের দেশ, ফ্রি লিগ্যাল সার্ভিস পাওয়ার কিন্তু সবার রাইট আছে যখন আমরা অ্যাজাইলাম সিক করে থাকি। তো সেই ক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে যেখানে আমরা ফ্রি সার্ভিস পাচ্ছি, লয়ার পাচ্ছি সরকারের মাধ্যমে, অনেকেই কিন্তু টাকা নিয়ে অনেক ধান্দাবাজি করছে এবং তাদের কাছ থেকে প্রচুর মোটা অঙ্কের টাকা নিয়ে যাচ্ছে, অথচ তাদের রাইট আছে ফ্রি লয়ার ধরার। ফ্রি লয়ার ধরিয়ে দিচ্ছে কিন্তু বলছে যে আমাদের লয়ার, এবং তাদের কাছ থেকে 400 ইউরো, 800 ইউরো, 1000 ইউরো নিচ্ছে, যেটা আসলেই টোটালি ইলিগেল এবং আমি মনে করি অনৈতিক। সেই জায়গাটা মানে রেমেডি আছে, মানে কোনো উপায় আছে এখান থেকে বেরিয়ে আসার? আমি বলবো যে এখান থেকে উপায় হচ্ছে, ফ্রান্সে কিন্তু প্রচুর ভালো অ্যাসোসিয়েশন আছে, সেটা বাংলাদেশে হোক এবং ফ্রেঞ্চ হোক এখানে। তো তারা কিন্তু ফ্রি সার্ভিস দিচ্ছে, এবং আমি এটাও মনে করি যে সরাসরি আইনজীবীর কাছে যাওয়াটাই আসলে রেমেডি, কারণ যেহেতু তারা প্রফেশনাল, তারা ফ্রি হোক বা পেইড সার্ভিস হোক, তারা কিন্তু এটা লিগেলি করছে। তো তাদের কাছে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা ভালো একটা সমাধান পাবো, এবং আমরা আশা করি ভুল তথ্যগুলো পাবো না। এটাই আসলে মানে হচ্ছে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ক্ষেত্রে ফ্রি সার্ভিসের ব্যবস্থা আছে ফ্রান্সে, তাই তো? অবশ্যই টোটালি ফ্রি। অন্যদের ক্ষেত্রে মানে মানবাধিকার বিষয়ক, যেমন ওই যে নারীর কথা বলা হলো, যেমন ওই যে ধর্মীয় সংখ্যালঘুর কথা বলা, এলজিবিটি কথা বলা হলো, তাদের ক্ষেত্রেও কি তাই? তাদের ক্ষেত্রেও তাই। ফ্রান্সে যখনই আপনি আশ্রয় আবেদন করবেন, সেটা যদি প্রথম ধাপে রিফিউজ হয়ে যায়, ন্যাশনাল কোর্টে আইনজীবী ধরাটা টোটালি ফ্রি, এবং এটার জন্য কোনো কন্ডিশন পূরণ করতে হয় না। যে কোনো মানুষই যে ইনকামই তার হোক না কেন, সে এই আবেদনটি করতে পারে। ও থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। রহমান লিটন, আপনার কাছে আসি যে মানে আমরা যে অবৈধভাবে ঢোকা, ইটালিতেও যে আমরা এখনো দেখি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে নৌকায় করে এখনো ঢোকার চেষ্টা করে, সমুদ্রে পড়ে মারা যায়। সেই জায়গাটায় এই যে লোভ, বা ওই যে ইতালিতে পৌঁছলে, স্পেনে পৌঁছলে, ফ্রান্সে পৌঁছতে পারলেই মোটামুটি কোটি কোটি টাকা কামাই করে ফেলতে পারবো, সেখান থেকে ফিরিয়ে আনার উপায় কি? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। মূলত আসলে ফিরে আনার উপায়, যেমন ধরেন যে ওই এলাহি ভাই একটা কথা বলেছিল যে আসলে ইউরোপের প্রতিটা দেশে না মানে একই ধরনের সিস্টেম চলছে। যেমন আমি বিষয়টা জানতাম না যে বাসা ভারী এখন পাওয়া খুবই মুশকিল, এটা কিন্তু ইতালিতেও সেম, আমার মনে হয় যে ফ্রান্সেও একই অবস্থা। তো যাই হোক, এখন কিছু ব্লগার আছেন সোশ্যাল মিডিয়াতে, যেমন টিকটক আছেন, ফেসবুক আছেন, যে তারা এত আকর্ষণ করে আসলে তুলে বিষয়টা যে এখানে আসলেই না, আপনি যখনই আসবেন, চলে আসবেন, আসা মানে আপনি মাসে 3-4 লক্ষ টাকা ইনকাম করছেন, আপনার কোনো দুঃখ থাকছে না, আপনার কোনো কষ্ট থাকছে না, একদম আপনি আপনার 14 গোষ্ঠীকে আপনি লালন পালন করতে পারবেন বা সাপোর্ট দিতে পারবেন দেশে যারা আছে। আসলে বাস্তবতা হলো সম্পূর্ণ ভিন্ন। এই যে যারা অনিয়মিতভাবে অবৈধ পন্থায় যারা আসছে, তাদের জীবন কিন্তু 100 জনের মধ্যে আপনার 98-99 জনের অবস্থায় কিন্তু খুবই মানবেতর জীবনযাপন করতে হয়। দেশে থেকে বিভিন্ন দালালের খপ্পরে পড়ে তারা যে লোভনীয় যে চিত্রগুলো বা মনের কল্পনায় যেগুলো থাকে, ইউরোপ মানেই হচ্ছে ইয়ো লাইফ, আসলে কিন্তু সেটা না। তো এটা যেমন ধরেন যে আমরা কয়েকজন বাস্তব চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করি, তখন আবার হয় কি জানেন, যে তখন আবার হয় যে এই লোকটা চায় না যে কেউ ইউরোপে যাক, এরকম বাজে কিছু মন্তব্য করে, ভাই আপনি গিয়ে তো অনেক টাকার মালিক হয়েছেন, এখন আপনারা তো কখনো চাবেন না যে আমরা আসতে পারি, আমরা আসি, হ্যাঁ আমরাও বড় লোক হই আপনার মতো। হ্যাঁ জি, যেমন ধরেন যে একদম বাস্তব কথা বলি, যখন আমি দেশে যাই, আমি খুব ফ্রিকোয়েন্ট দেশে যাই, কারণ আমার মা এখনো বেঁচে আছেন, তো আমি ফ্রিকোয়েন্ট দেশে যাই। দেশে যাওয়ার পর যে বিষয়টি ঘটে, যে বাড়ির আশেপাশে, বাসার আশেপাশে অনেক লোকজন আসে, আত্মীয় স্বজন আসে, এসেই বলে যে আপনি কি কোনো ভিসা নিয়ে আসছেন, বা আমার টাকা পয়সা কোনো বিষয় না ভাই, আমাকে একটু কি নিবেন, আপনার বাড়ি কোনো কারণে মাদারীপুর শরীয়তপুর এলাকায় কিনা?
না না না, আমার বাড়ি হচ্ছে আবার টাঙ্গাইলে। এই এলাকার মানুষ তো আবার ইতালি ছাড়া আর কিছু বোঝে না। হ্যাঁ, জি 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 জি। তো এরকম দেখা এরকম যায় হয়। কি, আর যখন এগুলো বলে যে ভাই আমার পাসপোর্ট রেডি, এটা করেন, তখন আমি বলি ভাই আমাকে ক্ষমা করবেন, আমি এই কাজগুলো করি না, আমাকে মাফ করেন। তো তখন দেখা যায় যে নিজের আত্মীয় স্বজনের মধ্যে বা বন্ধু মহলে জি। একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আপনার কথা হ্যাঁ, একদম পরিষ্কার। অমুক বাড়ি, হ্যাঁ। জি অমুক বাড়ি নিয়ে গেল আর আপনি নিতে পারেন না, আমাদের আপনি অনুষ্ঠান নিবেন একদম না, শেষের দিকে, আমরা একটু এলাহি মোহাম্মদের কাছ থেকে একটু ফ্লোর দিতে চাই। এলাহি মোহাম্মদ, আপনার কাছে শুনি, মানে গল্পগুলো মোটামুটি কাছাকাছি হবে। আর আপনার কাছে তো আর বেশি যাওয়ার কথা, আপনি যেহেতু মানবাধিকার সংগঠন করেন, আপনার কাছেও নিশ্চয়ই এরকম জিনিস যায়। কিন্তু তারপরেও আমি একটু আপনাদের মানে এই যে মানুষগুলোর জন্য যারা যাচ্ছে, তাদের জন্য কিন্তু সামনে বিপদ। যদিও মোহাম্মদ হেলাল বলছেন যে এখনও যেহেতু আইন পাশ হয় নাই, এখনও সমস্যা নাই, তারপরেও কেনই বা আমরা অবৈধ হয়ে যাব? বৈধভাবে তো যাওয়ার অনেক সুযোগ আছে। ইতালিতেও লোক নিবে কিছুদিন আগে, মানে সরকারের সাথে চুক্তি হয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু বৈধভাবে ঢোকার, স্টুডেন্ট হিসেবে হোক, বিভিন্নভাবে হোক, যাওয়ার সুযোগ আছে। সেই সুযোগটা না নিয়ে আমরা অবৈধভাবে ঢোকার চেষ্টা করছি। সেখান থেকে মানে ফিরে আসার উপায় কি? ধন্যবাদ আপনাকে আবারও। এটা উপায় হচ্ছে আপনারা, কারণ আপনারা হচ্ছে সমাজের দর্পণ। আপনারা এই সমস্ত নিয়ে বেশি নিউজ করলে, মানুষ জানলে, তখন প্রচারেই প্রসার ঘটে আর কি, কথা আছে। যদি আপনারা এই কাজগুলো করেন, আশা করি বাংলাদেশের যারা আছেন তাদের একটু টনক নড়বে। কারণ আসলে অনেকেই এখন স্টুডেন্ট ভিসায় বিভিন্ন হাঙ্গেরি আসতেছে, এসে কিন্তু থাকতেছে না, প্রথম টিউশন ফিটা দিয়েই পরে কিন্তু ছুটে যাচ্ছে। কারণ বাংলাদেশের প্রত্যেকটা পরিবার মনে করে কি ইউরোপে অনেক টাকা, ইউরোপে পৌঁছতে পারলে টাকা আছে। এটা আসলে ভুল ধারণা, এটাকে প্রমাণ করতে হবে। আমি আশা করব যে আপনাদের মাধ্যমে সেই নিউজগুলো সঠিক জায়গাভাবে প্রচার হবে এবং বাংলাদেশ সরকারের সাথে আপনারা কথা বলবেন, এই ব্যাপারে ব্যাপক হারে আপনারা প্রচার করবেন। কারণ এখন ইউরোপে আর সোনার হরিণ নাই, অনেকে ফেরত চলে যাচ্ছে। হ্যাঁ, 30 লাখ টাকা 25 লাখ টাকা খরচ করে আসলে চলে যাচ্ছে। আমার জানার মতে গত 7 দিন আগে চলে গেছে দেশে, কারণ অস্থিরতায় ভুগতেছে, কোনো কাজ নাই, কিছু নাই, এই কাজগুলো করে নাই, শিক্ষিত মাস্টার্স পাস করে আসছে, এখন কিভাবে রাস্তায় ফুল বিক্রি করবে, রাস্তায় ওই টিরা বিক্রি করবে, হ্যাঁ, এই সমস্ত খেলনা বিক্রি করবে, তারা লজ্জায় দেশে আবার বউ থুয়ে আসছে, দেশে আবার ছেলে মেয়ে থুয়ে আসছে, আবার প্রেমিকা থুয়ে আসছে, এই সমস্ত চিন্তা করে আপসেট হয়ে অনেকে চলে যাচ্ছে আসলে। আমাদের এখানে আবার কিছু সমস্যা আমাদের রয়েছে, আমাদের বাংলাদেশ কমিউনিটি, তারা যদি সংযত ভাবে এই পদক্ষেপগুলো নিত, চিন্তা করত যে আমরা এই সমস্ত মানুষদেরকে নিয়ে ভালো কিছু করব, ভালো কিছু প্ল্যান করব, এই দেশের সরকারের সাথে কিভাবে বসে, এই ধরনের চিন্তাগুলো আমাদের মোটিভেশন আমাদের মধ্যে নাই। এটা হচ্ছে আমি মনে করি এটি প্রথম আমাদের ব্যর্থতা বাংলাদেশ। কারণ আমরা বলি মুসলমান, আমরা বাংলাদেশি, কারণ আমি দেখতেছি এটা ভুল কথা। মানে এখানে ওই যে আমাদের আগে একটু আগে হেলাল ভাই বলে গেলেন, এখানে দালাল ভর্তি। আপনি কত প্রকার যে দালাল আছে, আপনার ঘরের ভিতরে শোয়ার মধ্যে মানে বেডের মধ্যে দালাল ভর্তি, যে আপনি এভাবে করে টাকা হাতায় নিচ্ছে 1000, 700, 500, যে যেমনি পার্সেন্ট হাতায় নিচ্ছে টাকা। এই ফ্রান্স আছে সব দেশে, আমি ইউরোপে কাগজ হরে 12টা দেশে ঘুরছি, সব দেশে এই পরিবেশগুলো আমাদের বাংলাদেশের কমিটি যারা আছেন এরা বিভিন্নভাবে দালালি করে সর্বস্ত করে দিচ্ছে আসার পরে এখানে। এই জিনিসগুলো আমাদেরকে আপনাদের মাধ্যমে যদি সমাজ, মানে সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পণ, আমরা চেষ্টা করছি এই জন্যই অনুষ্ঠানের আয়োজন, এবং আজকে আমরা সেটা নিয়ে আসলে আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত। এলাহি মোহাম্মদ, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য। MK রহমান লিটন, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ হেলাল, আপনাকেও ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের কথাগুলো অবশ্যই দর্শক যারা দেখবেন তাদের মধ্যে অবশ্যই একটা প্রতিক্রিয়া কাজ করবে, কারণ একজন আইনজীবী, একজন সাংবাদিক এবং একজন মানবাধিকার কর্মী যে কথাগুলো বললেন সেগুলো আলতু ফালতু কথা নয় নিশ্চয়ই। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, যে কথাগুলো আজকে আমাদের অতিথিরা বললেন সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা যেতে চাচ্ছেন ইউরোপে, বিশেষ করে অবৈধভাবে 20, 25, 30 লাখ টাকা খরচ করে, এই টাকা দিয়ে বাংলাদেশে দেশের মধ্যে কিছু একটা করুন, আপনি অনেক ভালো থাকতে পারবেন। এরকম অপমানের মতো পড়তে হবে না, এরকম অনিশ্চয়তায় পড়তে হবে না। আপনাদের কথা আমরা বলছি, আপনাদের সুখ দুঃখের কথা বলছি, আমরা আপনাদের কথা আরও বলতে চাই। আমাদেরকে জানান, আমাদের কথা, আপনাদের কথা আমরা জানাবো। আমরা যদি জানি, আমরা জানাবো জাতির কাছে, জানবে বিশ্ব পর্যন্ত। আপনারা কি জানাতে চান আমাদেরকে জানাবেন। আমাদের কাছে ভিডিও বার্তা পাঠাতে পারবেন। আমাদের ঠিকানা হচ্ছে durdesh.dbc@gmail.com। ভালো থাকবেন, খুব ভালো। আবার দেখা হবে আগামী শুক্রবার। ডিবিসির সঙ্গে থাকবেন।